দু-তিনটা বাঁক পার হবার পর গঙ্গারামের গাড়িটা একটা সোজা রাস্তার মুখে এসে দাঁড়ালো, কিন্তু সামনে কোনো গাড়ি তারা দেখতে পেল না। সঙ্গে সঙ্গে গঙ্গারাম বলে উঠল, স্যার, গাড়ি নিশ্চয় সামনে যায়নি। আমার ছোট নতুন গাড়ি যে স্পিডে এসেছে, এই আঁকাবাঁকা রাস্তায় বড় ম্যাক্রোটা ওই স্পিডে যাওয়া অসম্ভব। সুতরাং সামনের লম্বা পথটায় তাকে দেখা পাবারই কথা। দেখা যখন যাচ্ছে না, তখন আমার মনে হয় পেছনে কোথাও ওরা লুকিয়েছে। ঠিক বলেছ গঙ্গারাম, গাড়ি ঘুরাও। গঙ্গারাম গাড়ি ঘুরিয়ে নিয়ে চলতে শুরু করল। গঙ্গারাম, মাইক্রোটা চোখের আড়ালে যাবার পর পাহাড়ের আঁকাবাঁকা পথে আমরা যতটা এগিয়েছি, তার মধ্যে দুপাশে সরে পড়ার কোনো রাস্তা আছে? বলল আহমদ মুসা। না স্যার, এরকম রাস্তা নেই, তবে পাহাড়ের গলি আছে কয়েকটা, যা দিয়ে গাড়িও চলতে পারে। দ্রুত আঁকাও গঙ্গারাম, গলিগুলো চেক করতে হবে, আহমদ মুসা বলল। গাড়ির স্পিড বাড়ল, ছুটে চলল গাড়ির সামনের দিকে। এক স্থানে এসে গাড়ির গতি স্লো হয়ে গেল। গঙ্গারাম বলল, স্যার, ডান দিকে একটা প্রশস্ত করিডোর আঁকাবাঁকা হয়ে পূর্ব দিকে চলে গেছে। গাড়ি দাঁড়িয়ে পড়ল। স্যার, এখানেই গিরি করিডোরটা, ওদিকে গাড়ি ঘুরিয়ে নেব, বলল গঙ্গারাম। সামনের রাস্তাটার উপর আহমদ মুসার দৃষ্টি নিবদ্ধ ছিল। এক টুকরো কাদামাটি তার নজরে পড়ল। ভ্রু কুঞ্চিত হল তার। দ্রুত নামল গাড়ি থেকে। গাড়ির সামনে গিয়ে ঝুঁকে পড়ে দেখল কাদামাটির উপর। দেখে বুঝল মাটিটি কোনো গাড়ির চাকা থেকে খসে পড়া। কাদামাটিটা একদম তাজা। আশেপাশে নজর পড়ালো, চোখে পড়ল কংক্রিটের রাস্তার উপর গাড়ির ভেজা চাকা শুকিয়ে ওঠা অস্পষ্ট দাগ। কংক্রিটের রাস্তার পাশে মাটির উপরের ঘাস দুমড়ানো মোচড়ানো। ঘাসের উপরে এই দাগ অনুসরণ করে আহমদ মুসা তাকালো পূর্ব দিকে। দেখল সামনে একটা প্রশস্ত গিরিপথ। গঙ্গারাম এসে দাঁড়িয়েছে তার পাশে। কি দেখছেন স্যার? জিজ্ঞাসা গঙ্গারামের। সামনে কোনো জলাভূমি আছে গঙ্গারাম? গঙ্গারামের প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করল সে। স্যার, এখান থেকে সাগর খুব কাছে। এই গিরিপথটা এঁকে বেঁকে সাগর পর্যন্ত নেমে গেছে। সামনে কোনো জলাভূমি নেই, তবে পথে ঝর্ণা ধরনের পানির ধারা আছে, বলল গঙ্গারাম। সেটা কত দূর? কাছেই, সামনে টিলার পরে। কি হয়েছে স্যার, কেন জিজ্ঞাসা করছেন? আহমদ মুসা গঙ্গারামকে কাদা দেখিয়ে, রাস্তার গাড়ির চাকার ভিজা দাগ এবং দলিত মথিত ঘাস দেখিয়েও বলল, হাইজ্যাকার গাড়িটা নিয়ে এদিকে লুকিয়েছিল, এই মাত্র চলে গেছে মনে হয়। গঙ্গারাম ঝুঁকে পড়ে চাকার দাগ পরীক্ষা করল। বলল, মনে হয় স্যার, আপনি ঠিকই বলেছেন, এটা ওই মাইক্রো গাড়িরই চাকার দাগ। তাহলে আর দেরি নয়, এসো, গাড়িটাকে ফলো করতে হবে, বলে ছুটল গাড়ির দিকে। গঙ্গারামও দৌড় দিয়ে গাড়িতে ফিরে এলো। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমরা 10 মিনিটের পথ সামনে চলে গিয়েছিলাম, ফিরতে লেগেছে 10 মিনিট। মাইক্রো এতক্ষণ লুকিয়ে থাকার কথা নয়। সুতরাং স্যার, আমি আশাবাদী নই যে মাইক্রোটির দেখা আমরা পাব। গঙ্গারামের কথাই সত্য হলো। আহমদ মুসারা গাড়ি নিয়ে আবার পোর্ট পর্যন্ত এলো। এছাড়া আরও এদিক সেদিক ঘুরল, কিন্তু মাইক্রোটির দেখা তারা পেল না। আহমদ মুসা খুব হতাশভাবে হোটেলে এলো। হোটেলটা গঙ্গারামই চয়েস করে দিয়েছে। খাওয়া থাকায় দামের দিক দিয়ে সেরা না হলেও পোর্ট ব্লেয়ারে এটাই সেরা হোটেল স্যার। মালিক খুব ভালো লোক, পোর্ট ব্লেয়ারের আদি মানুষ, বসবাসের জন্য ভারতের অন্য এলাকা থেকে আসা নয়। পোর্ট ব্লেয়ারে আসা মানুষকে তিনি মেহমান মনে করেন, ব্যবসা করেন, মানুষের পকেট কাটেন না। তুমি ট্যাক্সি ক্যাব চালাও? তাকে এমন ঘনিষ্ঠভাবে জানো কি করে? তিনি বুঝি খুব জনপ্রিয় লোক? জিজ্ঞাসা করল আহমদ মুসা। ভালো লোককে সবাই ভালো বলেই জানে, কিন্তু অনেকে না মানতেও পারে, বলল গঙ্গারাম। হোটেলের দোতলার সুন্দর অবস্থানে একটা ঘর পেল তারা। পূবের জানালা খুললে বিল্ডিংয়ের দেয়াল আছড়ে পড়া, পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনা, আর দেখা যায় আন্দামান সাগরের অথই নীল জল। আর উত্তরের জানালা খুললে নিচেই সুন্দর বাগান নজরে পড়ে। আহমদ মুসা ফজরের নামাজের পর গিয়ে দাঁড়িয়েছিল পূবের জানালায়। আন্দামান সাগরের শান্ত নীল পানির দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল। এই গোটা আন্দামান ছিল একদিন জেলখানা। এই সাগরপথেই অসহায় বন্দীদের আনা হতো এই জেলখানায়। এই বন্দীদের মধ্যে ছিল
সুলতান, শাহজাদা, রাজা, রাজপুত্র, বিচারক, ক্রিমিনাল, মাওলানা, মূর্খ, রাজবন্দি, ডাকাত, সবাই। আহমদ মুসার এই আপন ভোলা অবস্থা কতক্ষণ থাকতো কে জানে, কিন্তু চোখের উপর রোদের সরাসরি ছোবল তার সম্বিত ফিরিয়ে আনল। আহমদ মুসা জানালা থেকে সরে এলো। জায়নামাজ হিসেবে ব্যবহৃত সফেদ কাপড়টি মেঝে থেকে তুলে গুছিয়ে টেবিলের একপাশে রাখল এবং টেবিল থেকে ক্ষুদ্র কোরআনটি তুলে নিয়ে ব্যাগে পড়ল। ব্যাগটি লাগেজ কেবিনে রাখতে গিয়ে জানালা দিয়ে বাগানটি দেখতে পেল আহমদ মুসা। পর্দা পুরোটা গুছিয়ে জানালায় গিয়ে দাঁড়ালো সে। সুন্দর পরিচ্ছন্ন বাগান, ফুলের গাছ মাঝে মাঝে থাকলেও পরিকল্পিত ফলের গাছই বেশি। আন্দামানে সমভূমির পরিমাণ কম বলে সমভূমির সর্বোচ্চ ব্যবহারে আন্দামানিরা যত্নবান। বাগানের উত্তর প্রান্তের একটা ছোট্ট স্থাপনা তার দৃষ্টি আকর্ষণ করল। উত্তর দক্ষিণ লম্বা 10 ফুট আয়তকার ক্ষেত্রটি 2 ফুটের মতো উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। 4টি খুঁটির উপর দাঁড়ানো একটা টিনের চালা ক্ষেত্রটির উপর দাঁড়িয়ে আছে। ওটা কি কবর? স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নটি বেরিয়ে এলো আহমদ মুসার মুখ থেকে। প্রশ্নটা রেশ আহমদ মুসার মন থেকে মেলানো না। সে দেখতে পেল এক দীর্ঘাঙ্গ সমদর্শন বৃদ্ধ একটা গাছের ওপাশ দিয়ে কবরের পাশে এসে দাঁড়ালো। কবরটা ঘুরে সে পূর্ব পাশে চলে গেল। কবরটাকে পাশে রেখে সে পশ্চিমমুখী হয়ে দাঁড়ালো। মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর তার 2টি হাত উপরে উঠল। দোয়া করছে বৃদ্ধ। সন্দেহ নেই কবরবাসীর জন্যে সে দোয়া করছে। মুগ্ধ দৃষ্টিতে দেখছিল আহমদ মুসা দৃশ্যটা। বিস্ময় এসে তার মনকে আচ্ছন্ন করেছে। বোঝাই যাচ্ছে বাগানটা হোটেলের অংশ। হোটেলের বাগানে কবরটাকে এমন পরিপাটি করে রাখা কেন? হোটেলের মালিক কি কোনো মুসলিম কেউ? সমদর্শনের বৃদ্ধটিকে হোটেলের কেউ? দরজায় নখ হলো। ভাবনায় ছেদ পড়ল আহমদ মুসার। দরজার দিকে এগোলো সে। দরজায় পৌঁছে বাইরে কে তা দেখার জন্যে ডোর ভিউয়ে চোখ রাখল। বাইরে কাউকে দেখতে পেল না। কে তাহলে নক করল? দ্রুত দরজা খুলল সে। দরজার গোড়ায় খবরের কাগজ পড়ে থাকতে দেখে মনে মনে হেসে উঠল। হকার নিশ্চয় কাগজ দেওয়ার পর নক করে তাকে জানিয়ে দিয়েছিল। কাগজ নিয়ে আহমদ মুসা ঘরে প্রবেশ করল। বসল গিয়ে সোফায়। আন্দামানের একমাত্র দৈনিক দ্য আন্দামান এর প্রথম পাতাটা চোখের সামনে তুলে ধরল সে। কাগজের প্রথম পাতায় চোখ বুলাতে গিয়ে পত্রিকার ডান কোণার একটা টপ ছবির উপর তার চোখ আটকে গেল। ছবিটা ইয়াহিয়া আহমদুল্লাহর। আহমদ মুসা কৌতূহল নিয়ে তাকিয়েছিল ছবির ইয়াহিয়া আহমদুল্লাহর দিকে, কিন্তু ছবির নিচের ক্যাপশনে চোখ পড়তে আটকে উঠল সে। নিউজের শিরোনাম পড়ল, সে সাগর তীরে আরেকটি রহস্যজনক মৃত্যু। নিউজটির ঊর্ধ্বশ্বাসে পড়ল আহমদ মুসা। পোর্ট ব্লেয়ার থেকে 40 মাইল দূরে হাইওয়ের অদূরে সমুদ্র উপকূলে অর্ধডোবা অবস্থায় তার লাশ পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে জলে ডোবার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে সে। তার শরীরে অন্য কোনো আঘাত পাওয়া যায়নি। এটা দুঃখ গুমড়ে উঠল আহমদ মুসার হৃদয়ে। সরল সহজ ও অনড় আদর্শনিষ্ঠ লোকটাকে চেন্নাইতে কিছু সাহায্য করতে পারলেও এখানে তার জন্য কিছুই করতে পারল না সে। ভাবল আহমদ মুসা, কাল হাইওয়ের উপর কাদাওয়ালা গাড়ির যে দাগ তারা দেখেছিল সেটা ছিল লোকটাকে হত্যা করে ওদের ফিরে যাওয়ার চিহ্ন। ওদের অনুসন্ধান করার জন্যে তাড়াহুড়া করে ফিরে না এসে যদি তারা সাগর কূলে যেত তাহলে কালকেই তারা ইয়াহিয়া আহমদুল্লাহ লাশ পেয়ে যেত। একটা বিষয় আহমদ মুসার কাছে খুবই স্পষ্ট হয়ে গেল, মাদ্রাজে যারা ইয়াহিয়ার উপর আক্রমণ করেছিল এবং যারা আন্দামানে তাকে হত্যা করল তারা একই গ্রুপ। এর অর্থ যারা আন্দামানে হত্যাকাণ্ড চালাচ্ছে, যারা আহমদ শাহ আলমগীরকে কিডন্যাপ করেছে এবং যারা রাবেতার স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা আন্দামানের কোনো বিচ্ছিন্ন গ্রুপ নয়। ভারতের মূল ভূখণ্ডে কার্যরত কোনো ষড়যন্ত্রেরই একটা অংশ। এবং এটাই যুক্তিযুক্ত হতে পারে যে ভারত উদ্ভূত কোনো ষড়যন্ত্রেরই নতুন বিস্তার ঘটেছে আন্দামানে। এটাই যদি ঘটনা হয় তাহলে এটা আন্দামানবাসী, বিশেষ করে আন্দামানের মুসলমানদের জন্যে খুবই দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যের মোকাবিলা হবে কঠিন।
দরজায় নক হলো এ সময়। আহমদ মুসা হাত ঘড়ির দিকে তাকালো, দেখল সকাল 7টা পার হয়ে গেছে। 7টার সময় গঙ্গারাম তার গাড়ি নিয়ে আসার কথা, নিশ্চয় নকটা সেই করেছে। সে টেবিলের উপর থেকে লকারটা টেনে নিয়ে দরজা আনলক করার সুইচ টিপে দিয়ে বলল, এসো গঙ্গারাম। কিন্তু গঙ্গারাম নয়, দরজায় দেখতে পেল সেই সমদর্শন বৃদ্ধকে, যাকে কিছুক্ষণ আগে আহমদ মুসা বাগানে দেখেছিল। আসতে পারি মিস্টার? বেভান বার্গম্যান দরজা থেকে বলল সমদর্শন বৃদ্ধটি। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, ওয়েলকাম স্যার। বৃদ্ধ এলো। আহমদ মুসা তাকে সোফায় বসিয়ে নিজে বসল। বৃদ্ধ বসেই বলে উঠল, আমি হাজি আব্দুল আলী আবদুল্লাহ। আমার এই হোটেল সাহারা আপনাকে স্বাগত। কাল বিকেলে এসেছেন, কিন্তু খোঁজ নেবার সময় করতে পারেনি। কোনো অসুবিধা নেই তো? গঙ্গারাম কথিত হোটেল মালিকের হঠাৎ মুখোমুখি হয়ে এবং তার মুসলিম পরিচয় পেয়ে একটু আনমনা হয়ে পড়েছিল আহমদ মুসা। উত্তর দিতে একটু দেরি হলো। যখন উত্তর দিতে যাচ্ছিল, ঠিক সে সময় আবার দরজায় নক হলো। আহমদ মুসা দরজার দিকে একবার তাকিয়ে হাজি আব্দুল আলী আবদুল্লাহকে, মাফ করবেন স্যার, বলে উঠে দাঁড়িয়ে দ্রুত দরজার দিকে এগোল। দরজা খুলে দেখল গঙ্গারাম দাঁড়িয়ে। আহমদ মুসা ফিরে তাকালো হাজি আব্দুল আলী আবদুল্লার দিকে, বলল, জনাব, ট্যাক্সি ক্যাবের গঙ্গারাম এসেছে, তাকে একটু পরে আসতে বলি? না, তা কেন? আমার তেমন কোনো কথা নেই। আসতে বলুন গঙ্গারামকে, আমাদের গঙ্গারাম খুব ভালো ছেলে, বলল হাজি আব্দুল আলী আবদুল্লাহ। ধন্যবাদ স্যার, বলে গঙ্গারামকে নিয়ে আহমদ মুসা চলে এলো ভেতরে। আহমদ মুসা বসল তার সোফায়। গঙ্গারাম বসল একটা সোফার পাশে কার্পেটের উপর। কি করছো গঙ্গারাম? সোফায় বসো, বলল দ্রুত কণ্ঠে আহমদ মুসা। থাক মিস্টার বার্গম্যান, কার্পেটেই থাক। খুব লাজুক ছেলে আমাদের গঙ্গা। গুরুজনদের সামনে সে চেয়ারে বসে না। আব্দুল আলী আবদুল্লাহ বলল। হাসল আহমদ মুসা, বলল গঙ্গারামকে লক্ষ্য করে, তুমি তো ঠিক সময়ে আসনি গঙ্গারাম। ম্লান হাসল সে, বলল, স্যার, আমি একটু ওদিকে গিয়েছিলাম। এই লোকই তো কাল কিডন্যাপ হয়েছিল স্যার। গম্ভীর হল আহমদ মুসার মুখ। সে টেবিলের খবরের কাগজটি টেনে নিয়ে ইয়াহিয়া আহমদুল্লাহর ছবি গঙ্গারামকে দেখিয়ে বলল, হ্যাঁ গঙ্গারাম, এই লোকটি সেই লোক। ও, তোমরা আজকের রহস্যজনক মৃত্যুর খবরের কথা বলছ? ও তো ইয়াহিয়া আহমদুল্লাহ। আহা, সে নীরব শান্তিপ্রিয় একজন ধর্মপ্রচারক, শিক্ষাবিদ, বলল হাজি আব্দুল আলী আবদুল্লাহ। আপনি তাকে চিনতেন, জানতেন? জিজ্ঞাসা করল আহমদ মুসা হাজি আবদুল্লাহকে। সে বহুবার আমার এখানে আমার কাছে এসেছে। যে রাবেতা কমপ্লেক্সে সে চাকুরি করত, সে ট্রাস্টের আমি একজন ট্রাস্টি ছিলাম। আমি সাধ্যমতো নিয়মিত কিছু সহযোগিতা করতাম, সেটাই সংগ্রহ করতে মাঝে মাঝে আসত। সে আন্দামানেরই ছেলে, আমাদেরই ছেলে। তাছাড়া সে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, আন্দামানে দ্বীপান্তরিত এবং মৃত আহমদুল্লাহ ইবনে ইয়াহিয়ার বংশধর। আব্দুল আলী আবদুল্লাহ বলল, ধন্যবাদ জনাব, আমি নিউজটা পড়েছি। আমি উদ্বেগ বোধ করছি। আমি নিশ্চিত এটা মেরে ফেলার ঘটনা। ভালো লোকটির এমন পরিণতি হলো কেন? বলল আহমদ মুসা। তুমি বিদেশি এ কথা বলছো, কিন্তু আমাদের পুলিশ এ কথা বলে না। এ ধরনের মৃত্যু আরও 35টি ঘটেছে, কিন্তু পুলিশ পরিষ্কারভাবে এসব মৃত্যুকে নিহত বলছে না। মৃত্যুর ঘটনার পর শুধু প্রশ্ন তুলে রাখছে, প্রশ্নের সমাধান করছে না, বলল হাজি আবদুল্লাহ, তার কণ্ঠে হতাশা, উদ্বেগ। এ ধরনের আরও 35টি মৃত্যু ঘটেছে? চোখে মুখে কৃত্রিম আতঙ্ক টেনে বলল আহমদ মুসা। আপনার ভয়ের কোনো কারণ নেই। এই মৃত্যুগুলো বিশেষ শ্রেণী থেকে হয়েছে ও হচ্ছে, বলল হাজি আবদুল্লাহ। কেমন? আহমদ মুসার জিজ্ঞাসা। মৃত্যু শিকার যুবকরা সবাই মুসলমান। এর মধ্যে মোপালা বংশোদ্ভূত যুবকের সংখ্যাই বেশি। অবশিষ্টের মধ্যে কিছু ভারতীয়, কিছু মালয়ী বংশোদ্ভূত। সবচেয়ে বড় ঘটনা এক জনপ্রিয় যুবকের কিডন্যাপ হওয়া। সেও মোগল বাদশাদের বংশোদ্ভূত একজন মুসলিম যুবক। আহমদ মুসার চোখে মুখে কৃত্রিম ভয়
বিস্ময়ের চিহ্ন। বলল, সাংঘাতিক ব্যাপার। মুসলিম যুবকদের এই অব্যাহত হত্যার ঘটনার কারণ কি? কারা জড়িত? আপনার মতো আমাদেরও প্রশ্ন এটাই। এ প্রশ্নের জবাব পুলিশ কিংবা সরকার কেউ দিচ্ছে না। হাজী আবদুল্লাহ বলল, আপনি মুসলিম কমিউনিটির একজন নেতৃস্থানীয় লোক, আপনার অভিমত কি? আপনি কাদের সন্দেহ করেন? বলল আহমদ মুসা। আমরা আশঙ্কা করছি একটা বড় ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের কি উদ্দেশ্য, এর পেছনে কে বা কারা আছে আমরা জানি না। আমরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে আছি। আমি যুবক নই, বোধহয় এ কারণে এখনও ইয়াহিয়া আহমদুল্লাহর পরিণতি থেকে আমি বেঁচে আছি, বলল হাজী আবদুল্লাহ। হাজী আবদুল্লাহ থামতেই গঙ্গারাম বলে উঠল, যারাই এর পেছনে থাক তারা আন্দামানের বাইরে থেকে এসেছে। আমি খোঁজ নিয়ে জানলাম, কাল যারা ইয়াহিয়া আহমদুল্লাহকে কিডন্যাপ করেছে তাদেরকে সেখানে উপস্থিত অনেকেই দেখেছে। তাদের পোশাক, কথাবার্তা, আচার আচরণ আন্দামানিদের মতো নয়। এ কথা তুমি পুলিশকে বলেছ গঙ্গারাম? দ্রুত কণ্ঠে বলল আহমদ মুসা। স্যার, বলে কিছু হবে না। কালকে দুজন পুলিশের সামনে কিডন্যাপের ঘটনা ঘটেছে। পুলিশ দুজন অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে কিডন্যাপের সুযোগ করে দিয়েছে, গঙ্গারাম বলল, তার কণ্ঠে ক্ষোভ। গঙ্গারাম ঠিকই বলেছে। হঠাৎ করে পুলিশের মধ্যে এই পরিবর্তন দেখা যাচ্ছে। এই যে 3 ডজন রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল, পুলিশ তার কিছুই বলতে পারছে না। আহমদ শাহ আলমগীর নিখোঁজ হবার পর এই ব্যাপার নিয়ে কয়েকদিন একটু নড়াচড়া করে এখন একেবারে চুপ হয়ে গেছে, বলল হাজী আবদুল্লাহ। বলতে বলতে হাজী আবদুল্লাহ উঠে দাঁড়ালো, বলল, আপনার অনেকখানি সময় আমি নিয়েছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে আমেরিকান মনে হচ্ছে না, চেহারায় তো নয়, কথাতেও নয়। কোনো বিদেশিকে দেখিয়ে আমাদের ব্যাপারে আমাদের সাথে এমন আন্তরিক হতে ধন্যবাদ। আহমদ মুসা উঠে দাঁড়ালো। হাজী আবদুল্লাহকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এসে বসতে বসতে বলল, তুমি ঠিকই বলেছিলে গঙ্গারাম, হোটেল মালিক হাজী সাহেব সত্যিই ভালো লোক। ধন্যবাদ স্যার, বলে একটু থামল গঙ্গারাম, একটু ভাবল, তারপর বলে উঠল আবার, স্যার, আপনার কক্ষে কি আর কেউ এসেছিল? না তো, কেন বলছো? জিজ্ঞাসা আহমদ মুসার। আমি আসার সময় করিডোরের উপরান্তে দেখলাম হোটেলের একজন বাসিন্দা সোমনাথ সম্বুজে আপনার দরজার দিক থেকে করিডোরে উঠল। মনে হলো আপনার রুম থেকেই বেরিয়ে গেল, গঙ্গারাম বলল। আহমদ মুসা একটু ভ্রু কুচকাল, তারপর বলল, সব ফ্লোরের ডিজাইন ও দরজাগুলো তো একই রকম, ভুল হতে পারে। কেমন বয়স ভদ্রলোকের? 50 বছরের মতো হবে। যাক, নাস্তা করেছো তুমি? না স্যার, আপনি তৈরি হন, আমি নিচে গিয়ে নাস্তা করে নেব। আমি নাস্তা করে নিই, চলো নাস্তা করে নিই। স্যার, প্রোগ্রাম ঠিক আছে তো? হ্যাঁ গঙ্গারাম, তবে প্রোগ্রামে আরও একটা আইটেম যোগ হয়েছে। আমি আহমদ শাহ আলমগীরের বাড়ি থেকে ইয়াহিয়া আহমদুল্লাহর বাড়িতেও একটু যাব। অসুবিধা নেই তো? উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আহমদ মুসা। স্যারও কি সাংবাদিকও? কেন বলছো? এই যে এত খোঁজখবর নেন, আবার খোঁজ নিতে বা জানতে যাবেন? ট্যুরিস্টরা তো দেখি চারদিকে কি হচ্ছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই করে না, বলল গঙ্গারাম। হাসল আহমদ মুসা, বলল, সাংবাদিকতার চাকরি করি না, কিন্তু সাংবাদিকের চরিত্র আমার আছে। তার সাথে নিশ্চয় সমাজসেবকের চরিত্র? কেমন করে? হেসে বলল আহমদ মুসা। কোনো ট্যুরিস্ট বা সাংবাদিক কোনো অপহৃতকে উদ্ধারের জন্য ছোটে না, আপনি সেটাও করেন, বলল গঙ্গারাম। তুমি খুব বুদ্ধিমান ছেলে গঙ্গারাম, তোমার আরো বড় কিছু করা উচিত ছিল, বলে হাঁটতে শুরু করল দরজার দিকে। নাস্তার ও খাওয়ার ব্যবস্থা এই 2য় তলাতেই। গঙ্গারামও হাঁটতে শুরু করল আহমদ মুসার সাথে।